আগামীকাল আবার অনেক কাজ আছে তো। আরিশ অরাকে নিজের হাতের উপর শোয়ালো, নিজের সাথে মিশিয়ে ফেলে লম্বা নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। গুড নাইট হামিংবার্ড। গুড নাইট। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো অরা, ভদ্রলোক ঘুমালেই শান্তি। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো অরা, ভদ্রলোক ঘুমালেই শান্তি। ছটফট করতে করতে একসময় অরার চোখে ঘুম নেমে এলো, কিন্তু আরিশ এখনো জেগে আছে, তবে সেটা অরাকে বুঝতে দেয়নি। অরা ঘুমিয়ে গেছে এটা বুঝতে পেরে ধীরে ধীরে উঠে বসলো আরিশ। মন মেজাজ খারাপ তার। বিছানা ত্যাগ করে ওয়াশরুমের দিকে এগুলো। সে আপাতত ঠান্ডা পানিতে গোসল করতে হবে, তবেই যদি মন ও শরীর সাধ্য হয়। গুড মর্নিং তামান্না ভাটিয়া। সকাল সকাল রান্নাঘরে এসে উপস্থিত হলো তালহা। তামান্না নাস্তা তৈরি করতে ব্যস্ত, আজকে বাড়িতে অনেক কাজ। সন্ধ্যায় অরার জন্মদিন উপলক্ষে পার্টি আছে। শুভ সকাল। আপনার অফিস নেই আজ? তালহা ইতিমধ্যে ফলের ঝুড়ি থেকে একটা লাল আপেল তুলে নিয়ে খেতে শুরু করেছে। তার পরনে ছিল অ্যাশ রঙের একটা শার্ট ও নীল জিন্সের প্যান্ট। না, ভাবির জন্মদিন উপলক্ষে গোটা অফিস বন্ধের ঘোষণা দিয়েছে ভাইয়া। মাঝে মধ্যে অবাক হই। কেন? প্রথম প্রথম ভাবির সাথে কত খারাপ ব্যবহার করতেন ভাইয়া। ভাবিও কয়েকবার পালিয়ে গিয়েছিলেন থাকবেন না বলে, অথচ এখন দেখুন দুজনের মধ্যে কত ভালোবাসা। এটাই তো পবিত্র সম্পর্কের আসল শক্তি তামু। বিয়ে একটা পবিত্র বন্ধন। স্বামী আর স্ত্রীর মধ্যে একটা স্বাভাবিক টান নিজে থেকেই গড়ে ওঠে। হুম। তামান্না নিজের কাজেই ব্যস্ত, তালহার দিকে না তাকিয়ে কথা বলে যাচ্ছে। ফলে আচমকায় তালহা পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে, চমকালো তামান্না। এই কেউ দেখে ফেলবে তো, ছাড়ুন। তাহলে তুমি আমার দিকে দেখো একবার। তামান্নাকে নিজের দিকে ফেরালো তালহা। ভয়ে গলা শুকিয়ে আসছে মেয়েটার, যদি কেউ দেখে ফেলে মহা মুশকিল হয়ে যাবে। তামান্নার এক বান্ধবী, সেও অন্যের বাসায় কাজ করে। সেই মেয়েটা বাড়ির মালিকের ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তারপর একদিন সেটা বাড়িতে জানাজানি হয়ে যায় এবং মেয়েটিকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। মালিকের ছেলেটি কেবলই মেয়েটির সাথে সময় কাটিয়েছিল। এই ঘটনায় মেয়েটি অনেক কষ্ট পেয়েছিল। গতকালই তামান্না তার বান্ধবীদের থেকে এসব জানতে পারে। ফলশ্রুতিতে ভেতর ভেতর তামান্নার ভীষণ চিন্তা হচ্ছে, যদি তালহা ওই ছেলের মতো তার সাথে শুধু সময় কাটানোর জন্য সম্পর্কে জড়িয়ে থাকে তখন কি হবে। তামান্না তো সত্যিই তালহাকে মন দিয়ে ফেলেছে। তার উপর বিষয়টা জানাজানি হলে যদি আরিশ তাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তামান্না কোথায় গিয়ে উঠবে। তামান্না, কি হয়েছে তোমার? এত অন্য এত অন্যমনস্ক হয়ে কি ভাবছো? আচমকা তালহার স্পর্শে নড়ে চড়ে উঠল সে। গালে হাত রেখে তামান্নার দিকে তাকিয়ে আছে তালহা। আপনি এখন যান এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। তালহা ছাড়ল না তাকে, উপরন্তু কি হয়েছে সেসব জিজ্ঞাসা করতে ব্যস্ত হয়ে উঠল। দুদিন ধরে সাবিহার সাথে কথা হচ্ছে না তাসলিমা খাতুনের, সেই নিয়ে ভীষণ চিন্তিত তিনি। এক কাপ চা খেলে যদি একটু ফ্রেশ লাগে, সেই উদ্দেশ্যে রান্নাঘরের দিকে এগোচ্ছেন তাসলিমা। তোমাকে এত চিন্তিত দেখতে ভালো লাগে না আমার। তালহা তামান্নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিভাবে বলবে সে, তার মনে সন্দেহ বাসা বেঁধেছে। কিভাবে বলবে তালহাকে সে বিশ্বাস করতে পারছে না। মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে তার। তালহা, আচমকা মায়ের কণ্ঠস্বর পেয়ে চমকালো তালহা। তামান্নাও তালহার থেকে দূরে সরে দাঁড়ালো। যে ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো আজ। তাসলিমা খাতুনের চোখে মুখে রাগের ঝলকানি। তালহা পরিস্থিতি সামলে নিতে মায়ের কাছে এগিয়ে এলো। মা, চলো আমরা বসে কথা বলছি। তাসলিমা খাতুন কোনো কথা না বলে হনহনিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলেন। তামান্না তালহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। তালহা কিছু না বলে মায়ের পেছনে ছুটল, পেছনে পড়ে রইল তামান্না। আরিশ, আরিশ। ড্রয়িং রুমে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন তাসলিমা খাতুন। ওরা কেবলই সিঁড়ি বেয়ে নিচতলায় আসছিল। চাচি শাশুড়িকে এইভাবে চেঁচাতে শুনে দ্রুত ড্রয়িং রুমে পৌঁছালো সে। তালহা এর মধ্যে মায়ের কাছে এসে দাঁড়ালো। মা, এসব কি করছো? ভাইয়াকে কেন ডাকছো? যা করেছি আমি করেছি। আমার সাথে কথা বলো প্লিজ। আমি তোর সাথে পরে কথা বলবো, আগে ওই কাজের মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে। মা, চুপ কর তুই, এসব মেয়েরা সব পারে, নিশ্চয়ই তোর মাথাটা খেয়েছে। মায়ের মুখের উপর আর কিছুই বলতে পারল না তালহা। ঘটনা অনেক দূরে যাবে এখন, এই বিষয়ে ভালো করে বুঝতে পারছে সে। ওরা তাসলিমা খাতুনের সামনে এসে দাঁড়াতেই বললেন তিনি, তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। ওরা কিন্তু কি হয়েছে চাচি? সকাল সকাল এভাবে রাগারাগি কেন করছেন? কি হয়েছে সেটা ওই কাজের মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার সাথে তো তার খাতির আছে। ওরা কিছু বুঝতে পারছে না তামান্না কি এমন করলো যার জন্য তাসলিমা খাতুন এত রাগারাগি করছেন। ওরা তামান্নার সাথে কথা বলার জন্য সোজা রান্নাঘরের দিকে এগুলো। এবার
ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরিশ। চাচির চেঁচামেচিতে ঘুমানো মুশকিল, কিন্তু কথা হলো ভদ্রমহিলা এত খেপলেন কেন? ওরাও রুমে নেই। ভ্রু কুচকে ফেললো আরিশ। কোনো মতে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। ওরা তামান্নার সাথে কথা বলে যা বোঝার বুঝে গেছে। ড্রয়িং রুমে একপাশে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে ওরা। তালহা মাকে, কিন্তু কিছুতেই তাসলিমাকে থামানো যাচ্ছে না। মাকে ভীষণ ভালোবাসে ছেলেটা, তার উপর বোনটাও দেশে নেই এখন। সব মিলিয়ে মাকে কোনো কড়া কথাও বলতে পারছে না তালহা। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরিশকে দেখে চুপ করে গেলেন তাসলিমা। তামান্নাও ওরা সহ তালহাও আরিশের দিকে তাকিয়ে আছে। চাচির মুখোমুখি এসে দাঁড়ালো আরিশ। তাসলিমা খাতুন কান্নায় ভেঙে বললেন, তোমার চাচা দুনিয়া ছাড়ার পর এই ছেলেটাই আমার একমাত্র ভরসা, আর সেই ছেলেটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ওই কাজের মেয়েটা। তাসলিমা তামান্নার দিকে ইশারা করলেন। পরক্ষণেই ফের বলে উঠলেন, তুমি এখনই ওকে বাড়ি থেকে বের করে দাও বাবা, নইলে আমি চলে যাচ্ছি। শান্ত হও, আমি দেখছি। আরিশ ওরার দিকে তাকালো একবার, এরপর তামান্নার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তামান্না? তুই কি করেছিস তালহার সাথে? তামান্না তালহার দিকে তাকালো। তালহা চুপচাপ দাঁড়িয়ে আছে। তাসলিমা খাতুন ছেলের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। ওরা তামান্নার হাতটা শক্ত করে ধরলো, তাতে কিছুটা ভরসা পেল মেয়েটা। আমি কিছু করিনি ভাইয়া। কিছু না হলে চাচি এসব কি বললেন? ভাইয়া আমি বলছি। আচমকা তালহা এমন কথা বলায় কিছুটা বিরক্তি প্রকাশ করলেন তাসলিমা খাতুন। ছেলের দিকে দ্বিগুণ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। হ্যাঁ বল। আমি তামান্নাকে পছন্দ করি, ভালোবাসি ওকে। আমরা রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম, মা সেটাই দেখে ফেলেছে। তালহা, একটা কাজের মেয়েকে কখনোই মানতে পারবো না আমি। রাগে থরথর করে কাঁপছেন তাসলিমা। তামান্নার ঠোঁটের কোণে ম্লান হাসির রেখা। তালহা তো তার পাশে আছে, এটাই অনেক। চাচি শান্ত হন, কাজের মেয়ে কারো জন্মগত পরিচয় নয়। তামান্না আমার বোনের মতো, এ বাড়িতে আসছে অনেকগুলো বছর, শুধু কাজ নয় বোনের মতো খেয়াল রেখেছে আমার। তার মানে কি বলতে চাইছো তুমি? ওই মেয়েকে তালহার বউ করে নেব? সমস্যা কোথায় চাচি? ওরা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। সমস্যা নেই, ওই মেয়ের কোনো পরিবার আছে। আমার বোন সে। তামান্না এদিকে আয়। ওরা তামান্নাকে ইশারায় আরিশের কাছে যেতে বলল। তামান্না ধীর পায়ে এগিয়ে গেল আরিশের কাছে। আজকে থেকে তামান্না আমার বোন, আর তেজিন খান আরিশের বোন মানে বংশমর্যাদা সম্পত্তি সবকিছু থাকবে তার। আশা করি এখন আপনার কোনো সমস্যা হবে না চাচি। তাসলিমা খাতুন অবাক হচ্ছেন। একটা কাজের মেয়েকে নিজের বোনের মর্যাদা দিয়ে দিচ্ছে আরিশ। এতটা উদার কবে থেকে হলো সে? সবকিছু ওই অরার জন্য হয়েছে। তালহা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, মা, পারিবারিক মর্যাদা, জায়গা জমি দিয়ে কি করবে? তোমার ছেলের সুখের থেকেও কি এসব বড়? আমি তো কোনো আরিশের বোনকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি একটা সাধারণ মেয়েকে, হাসি খুশি সবার কথা ভাবে, আমাকে ভালোবাসে সে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। যা ইচ্ছে তাই করো তুমি, আমি তোমার কোনো বিষয়ে থাকবো না আর। তাসলিমা খাতুন হনহনিয়ে ড্রয়িং রুম থেকে চলে গেলেন। তামান্না ফুপিয়ে কেঁদে উঠল। আরিশ তার মাথায় হাত রাখলো। কাঁদছিস কেন বোকামি? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। সন্ধ্যে পাঠিয়েছে, সবাই যার যার কাছে যা। জি ভাইয়া। ডেকোরেশনের জন্য কোনো ত্রুটি না হয়, আর কেকটাও ঠিকঠাক সময়ের জন্য আসে। আমি সবকিছু দেখে নিব, নো টেনশন। ওকে, ওরা রুমে চলো। ওরা মাথা নেড়ে সম্মতি জানিয়ে সিঁড়ির দিকে এগুলো। আরিশও ধীরে ধীরে এগুলো ওরার সাথে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল কেবল তালহা ও তামান্না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে জল। তালহা আশেপাশে নজর বুলিয়ে এগিয়ে গেল তার দিকে, তারপর আচমকাই কোলে তুলে নিয়ে রান্নাঘরের দিকে এগুলো। তামান্না অবাক হয়ে তাকিয়ে রইল কেবল। রুমে ঢুকে দরজা আটকে দিয়ে ওরাকে দেয়ালের সাথে চেপে ধরল আরিশ। কিছুটা ভড়কে গেল ওরা। আপনার কি হলো? আমার আগে রুম থেকে বেরিয়ে গেছিলে কেন? ঘুম থেকে উঠে তোমার মুখখানা দেখতে পেলাম না কেন হেমঘাট? ওরা থতমত খেয়ে তাকিয়ে আছে, এটাও কোনো কথা? আরিশ আবার ঘাড়ে ঠোঁট চুইয়ে দিল। আস্তে ধীরে ঠোঁটের কারুকার্য বৃদ্ধি পেতে লাগলো। ওরা চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আরিশের পিঠ শক্ত করে আঁকড়ে ধরল। আচমকায় মৃদু চিৎকার করে উঠল মেয়েটা। আরিশের ঠোঁটের কোণে ক্রূর হাসি। ওরাকে ছেড়ে বিছানায় গিয়ে বসলো সে। ওরা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁধের দিকে তাকালো। রক্ত বের হচ্ছে, কপাল কুঁচকে ফেললো ওরা। মাঝে মধ্যে আরিশকে অসহ্য লাগে, তার ব্যথায় চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে মেয়েটার। মলম লাগবে। আপনি ওরা কথা শেষ করতে পারে না। আরিশ তার আগেই ওরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেলে, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওরা। এত দ্রুত কিভাবে কাছে এলেন ভদ্রলোক? আরিশ ওরাকে দাঁড় করিয়ে পাশের ড্রয়ার থেকে একটা মলম বের করলো, তারপর ডান হাতের আঙ্গুলের সাহায্যে ওরার কাঁধে মলম লাগাতে লাগলো। আমি শাহবাগে দংশন করি, ওজাহে বীজধারী, বুঝলে? না,
আপনাকে বোঝা আমার ক্ষমতার বাইরে। অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হলাম তো। আবার হও। কিছু বলল না ওরা, চুপচাপ ওয়াশরুমের দিকে এগুলো। কেবল মাঝে মধ্যে ওরার মনে সংশয় দেখা দেয়, আরিশের সাথে আদৌ কি সারা জীবন থাকতে পারবে ওরা। দুদিন ধরে সাবিহার সাথে কথা হয়নি মেহেরাবের, সেজন্য বড্ড অস্থির হয়ে আছে তার মন। হুট করে কি হলো মেয়েটার? ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে আরেকবার কল করলো সাবিহার নম্বরে। এবার কল ঢুকেছে। অধীর আগ্রহে ফোন কানে ধরে শোয়া থেকে উঠে বসলো সে। হ্যালো। কি হলো? কি হয়েছে তোমার? দুদিন ধরে ফোন বন্ধ ছিল কেন? আরে আমার ফোনের সমস্যা হয়েছিল, নতুন ফোন কিনতে কিনতে একটু সময় লাগলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেহেরাব। সাবিহার ঠোঁটের কোণে হাসি। এক ছিল আরিশ, যার জন্য সাবিহা সারাক্ষণ চাতক পাখির মতো অপেক্ষা করলেও সে কখনো সাবিহার দিকে তাকাতো না পর্যন্ত। আর মেহেরাব, সে সর্বদাই সাবিহাকে নিয়ে ভাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আপনার কথা বলুন। আমিও ভালো আছি। আচ্ছা রাতে কল দিচ্ছি, আমি আগে মায়ের সাথে কথা বলে নেই একবার, উনিও নিশ্চয়ই চিন্তা করছেন। ওকে, আমিও বের হব। আর জন্মদিন উপলক্ষে পার্টি আছে। আরিশ ইনভাইট করলো। তোমাকে মিস করব। কেন? থতমত খেলো মেহেরাব। কেন মিস করে এটা কি বলতে হয়? এমনি সবাই থাকবে, তুমি নেই সেই জন্য। ও আচ্ছা, ওকে বাই। বাই। কল কেটে মুচকি মুচকি হাসছে মেহেরাব। কিভাবে যে এই সাবিহার প্রতি এতটা অনুভূতি প্রবল হলো সে নিজেও জানে না। সন্ধ্যার মিষ্টি বাতাস খানবাড়ির বিশাল আঙিনায় হালকা দোল খাচ্ছে। সাদা সোনালি রঙের ফেরি লাইটে সাজানো গোটা বাগান যেন কোনো পরীদের রাজ্য। গেটের বাইরে থেকে তাকালেই মনে হয় এ যেন এক রাজপ্রাসাদে ঢোকার আমন্ত্রণ। আজ ওরা জন্মদিন, মাত্র 20-এ পা দিয়েছে সে। পুরো বাড়ি আলোয় ঝলমল, সাজে গানে গেস্টে জমজমাট পরিবেশ। মেহেরাব এসেছে, তালহা ও তামান্য ব্যস্ত এক এক কোণে। ওরা তখনও নিজের ঘরে আয়নার সামনে বসে পার্টির জন্য তৈরি হচ্ছে। নয়না ইতিমধ্যেই তৈরি হয়ে পার্টিতে যোগ দিয়েছে। বিছানার কোণে দাঁড়িয়ে আরিশ তাকিয়েছে ওরার দিকে গভীরভাবে। তার চোখ ওরাকে পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে স্ক্যান করছে, যেন প্রথমবার দেখছে। আরিশের পরনে ছিল কালো সিল্ক শার্ট, যার বোতাম খোলা ছিল দুটি। রুচিশীল অথচ একটু বেপরোয়া, তার উপর ধূসর টেক্সচার ব্লেজার নিখুঁতভাবে কাটানো। হাতে রোলেক্স ঘড়ি, ডায়ালের অভিজাত্যতা যেন চুপি চুপি কিছু বলছে। পায়ে চকচকে লেদার লোফার, চোখে হালকা ব্রাউন কন্ট্রাস্টের সানগ্লাস, যা সে কেবল কপালে ঠেলে রেখেছে। চুলে জেল দেওয়া হলেও সেটার সেটিং ন্যাচারাল ওয়েভের মতোই। গালের হালকা দাড়ি গোফে শৌখিনতা, ঠোঁটের কোণে অদ্ভুত এক রহস্যময়তা। ওরা কানে অর্নামেন্ট পরে নিতে ব্যস্ত। আমি হেল্প করছি। হঠাৎ বলে উঠল আরিশ। ওরার হাত থেকে কানের দুল নিয়ে নিল সে। পার্লার থেকে লোক আনতে বলেছিল আরিশ, কিন্তু ওরার আপত্তিতে তা সম্ভব হয়নি। আমি নিজেই করে নিতাম। চুপ করে বসো। হালকা গম্ভীর কণ্ঠে বলল আরিশ। ওরা কোনো আপত্তি না করে চুপ করে বসলো। আরিশ ধীরে ধীরে তার কানে দুল পরিয়ে দিতে লাগলো। কানের লতিতে আরিশের আঙ্গুলের কোমল স্পর্শে কেঁপে উঠল ওরা। আরিশ যেন ইচ্ছে মতো সময় নিচ্ছে, ইচ্ছে মতো তাকে জ্বালাচ্ছে। অবশেষে দুল পরিয়ে দিয়ে এক পলক তাকালো আয়নায়। সব ঠিক আছে? ওরা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আয়নার দিকে তাকিয়ে আরিশ হালকা মাথা নাড়িয়ে আর হাত দিয়ে ইশারা করলো সবকিছু একদম ঠিকঠাক। ক্রিম কালারের ফ্লোর লেন্থ গাউনটা যেন ওরা শরীরে নিজে থেকেই লেপটে গেছে। নরম শ্যাটিন আর চিকন জর্জেটের মিশেলে বানানো সেই গাউন। কোমরের কাছে ছিল হালকা কুচি, আর বুকের উপর সূক্ষ্ম সিকোয়েন্স কাজ। গাউনের পেছনে লম্বা ট্রেল, হাঁটার সময় যেটা রাজকীয় একটা ছাপ রাখছিল। চুলগুলো ঢেউ খেলানো করে খুলে রাখা, কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। পেছনে একটা সাদা ফুলের ক্লিপে চুলের অল্প একপাশ আটকে রাখা। চোখে হালকা স্মোকি আই মেকআপ, তবে খুব সফট, যাতে তার বড় বড় চোখ দুটো আরো গভীর আর আবেগ বয়ে লাগে। ঠোঁটে মেরুন লিপস্টিক, যা তার গাউন আর গলার রঙের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গেছে। গলায় ছিল চিকন ডায়মন্ড চেন, হাতে হালকা ব্রেসলেট আর কানে ঝুলন্ত পার্ল ড্রপ দুল, যা আরিশ নিজে নিজে পরিয়ে দিয়েছে। পায়ের পাতায় হালকা হিল, আর তার নখগুলো ম্যাচিং মেরুন শেটে রাঙানো। আরিশের ইশারায় ওরা মুচকি হাসলো। চলো, পার্টিতে যাওয়ার সময় হয়েছে। চলুন। আরিশের হাতটা নিজের হাতের মধ্যে রেখে ঘর থেকে বেরিয়ে গেল ওরা। আর আরিশ হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। করিডোর জুড়ে ছড়িয়ে পড়েছে গোলাপি আর সাদা বেলুনের ছায়া। কাঁচের জানালা দিয়ে দেখা যাচ্ছে গার্ডেনে থাকা গেস্টদের হাসি আনন্দে মেতে ওঠা মুখগুলো। হালকা বাজছে ইংলিশ জ্যাজ মিউজিক। তাদের দেখে প্রথম এগিয়ে এলো নয়না, চোখে মুখে আপাই, ইউ লুক স্টানিং। তুইও কম না। মুচকি হেসে বলল ওরা। মেহরাব তখনই পাশ থেকে এগিয়ে এসে বলল, হাত বাড়িয়ে ফুলের একটা ছোট্ট টব দিল সে। ওরা মৃদু হাসলো।
থ্যাংক ইউ। আরিশ আর চোখে তাকিয়ে দেখছে সব। তালহা মাইক্রোফোন হাতে নিয়ে বলল, Ladies and gentlemen, please welcome the birthday girl. সবাই করতালি দিয়ে উঠল। ওরা আর আরিশ ধীরে ধীরে নামলো সিঁড়ি বেয়ে নিচে। যেন রূপকথার কোনো রাজকন্যা তার রাজপুত্রের হাত ধরে প্রবেশ করছে আলোকোজ্জ্বল মঞ্চে। সবার করতালির মাঝে কেক সামনে এগিয়ে আনা হলো। কেকটা ছিল একেবারে রাজকীয় 3 স্তরের ভ্যানিলা স্ট্রবেরি ফিউশন কেক, যার প্রতিটা স্তরে ছিল শিল্পীর মতো করে সাজানো কাজ। নিচের বড় স্তরটা ছিল হালকা গোলাপি রঙের, তার উপর সোনালি এডিবল পেন্ট দিয়ে আঁকা ফুলের লতা পাতা। মাঝের স্তর ছিল ক্রিম কালারের, জড়ানো ছিল সাদা মুক্তোর মতো ছোট ছোট চকলেট বল। আর তার উপরের স্তরটা পুরোপুরি সাদা, যার চারিদিকে লাইট পিঙ্ক রোজ ফ্লাওয়ার তৈরি করা হয়েছিল ফ্রেশ ক্রিম দিয়ে। সবার দৃষ্টি আকর্ষণ করছিল কেকের মাথায় বসানো ছোট্ট একটা সোনালি ক্রাউন, যেন অরার রাজরানী হয়ে ওঠার প্রতীক। কেকের একপাশে চকলেটে লেখা ছিল হ্যাপি 20 ইয়ার মুনলাইট ওরা। চারিপাশে ছিল স্নোফ্লেক ও তারার ছোট ছোট এডিবল ডিজাইন। কেকের চারিপাশে প্যালেটের মতো ছড়িয়ে দেওয়া ছিল রোজ প্যাটেলস আর মিনি ম্যাকারুনস। আরিশ ঝুঁকে গিয়ে অরার কানে কানে বলল, তোমার হাসিটা আজ আলাদা লাগছে হামিংবার্ড। অরা হেসে বলল, কারণ আপনার সাথে এটা আমার জীবনের প্রথম জন্মদিন। আরিশ হাসলো, কেবল কিছু বলল না। কেক কেটে প্রথমে টুকরোটা তুলে ধরলো অরা আরিশের মুখের সামনে। আরিশ একটুখানি হাসে সেটা খেয়ে নিয়ে বলল, হ্যাপি বার্থডে মিসেস খান, তোমায় পেয়ে আমার জীবন পূর্ণ। সেম টু ইউ। এরপর মা বাবা বোন তালহা তামান্নাকে কেক খাইয়ে দিল অরা। রাতের আকাশে আতশবাজি ফুটছে। মেহরাব, নয়না, তালহা, তামান্না সবই মিলে দোল খাচ্ছে আনন্দে। অরা একটু দূরে এসে দাঁড়ালো একা, আকাশের দিকে তাকিয়ে। আরিশ পেছনে এসে ওর পাশে দাঁড়ালো। কি ভাবছো? ভাবছি আমার জীবনে এমন মানুষ না থাকলে হয়তো আজকের এই রাতটার কোনো মানেই থাকতো না। আরিশ ওর কাঁধে হাত রাখলো। আমি আছি সবসময় হামিংবার্ড, তুমি থাকবে তো? আরিশের চোখে মুখে ভয় ফুটে উঠেছে। দিন যত এগুচ্ছে ততই অরাকে হারানোর ভয় জেগে বসেছে মনে। অরা তাকালো আরিশের চোখে গভীরভাবে। আপনি এইভাবে রেখে দিলে আমি কিভাবে না থেকে পারবো? আপনি তো জোর করেই ধরে রাখবেন আমাকে। পিক করে হেসে উঠল অরা। আরিশও হাসলো। এটাই বাস্তব। আরিশ কখনোই অরাকে দূরে সরতে দেবে না। হ্যাঁ, এটাই সত্যি। আরিশ কখনোই ওরাকে নিজের থেকে আলাদা হতে দেবে না। একদম ঠিক বলেছো। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। যদি জান্নাতের নিয়ম ধরে আমরা, সেখানেও আমি শুধু তোমাকেই চাই হামিংবার্ড। কথা শেষে অরার দিকে গভীর ভালোবাসা মাখা দৃষ্টিতে তাকালো আরিশ। অরা ধীরে ধীরে এগিয়ে এসে আরিশের বুকের উপর মাথা রাখলো। আরিশ তাকে শক্তভাবে জড়িয়ে নিল বুকে। আমিও আপনার সাথে থাকতে চাই, কিন্তু মাঝে মধ্যে আপনার টক্সিক আচরণ খুব খারাপ লাগে আমার। আরিশ গভীর নিঃশ্বাস ছাড়লো, চোখ নামিয়ে বলল, কি করবো বলো? আমি চাইলেও নিজেকে পরিবর্তন করতে পারছি না। তার কণ্ঠে হতাশা, কিন্তু চোখ ভালোবাসার অপরাধ বোধ। অরা মুচকি হাসলো, মাথাটা একটু কাত করে আরিশের চোখে চোখ রাখলো। সে হাসি অভিমানী কিন্তু ভালোবাসায় পূর্ণ। দুজন এখন সামনাসামনি দাঁড়িয়ে, আরিশের কাঁধে অরার হাত, আর অরার কোমরে আরিশের শক্ত বাহু জড়িয়ে। চারিপাশে ফেয়ারি লাইটের আলো ঝলমল করছে। দূর থেকে আত্মীয় স্বজনের হাসি কোলাহল ভেসে আসছে, তবুও ওদের মাঝখানে যেন এক টুকরো নির্জন জগৎ। কেবল তারা দুজন একে অন্যের অস্তিত্বে ডুবে। পরিবর্তন কেন করবেন? কারো ভালোবাসা পাওয়ার জন্য কখনো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না, কারণ যে আপনাকে ভালোবাসবে আপনি যেমন তেমনটা জেনে শুনেই ভালোবাসবে। তার সামনে নিজেকে অন্যরকম দেখানোর প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ, যদি নিজের মধ্যে কোনো খারাপ গুণ থেকে থাকে সেটা অবশ্যই বর্জন করা দরকার। ওরা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, চোখে মুখে বুদ্ধিদীপ্ত একটা প্রশান্তি খেলা করছিল। ওয়াও, আমার ছোট্ট পাখিটা এত সুন্দর করে কথা বলা শিখলো কবে থেকে? আরিশ অবাক হয়ে তাকালো অরার দিকে, ঠোঁটের কোণে প্রশ্রয় মাখা হাসি। আমি মোটেও ছোট নই এখন। 20 বছরে পা রেখেছি। এই বয়সে আমার কত বান্ধবীরা তো মাও হয়ে গেছে। অরা চোখ গোল গোল করে বলল, গাল ফুলে একটুখানি রাগ দেখানোর চেষ্টা করলো। তুমি চাইলেও আমরা বাবা মা হতে পারি। শুধু একবার বলো তুমি, তুমি রাজি? আরিশ কপট কণ্ঠে বলল, চোখে মুখে দুষ্টু হাসির ঝিলিক। দেখ, আমি তা বলিনি। লজ্জায় মাথা নিচু করে হাসি চেপে বলল অরা। তা বললেও হবে না, কিছু সমস্যা আছে একটা। এবার একটু গম্ভীর হলো আরিশ। ভ্রু কুচকে তাকালো সামনের দিকে। কি সমস্যা? অরা ভ্রু তুলে কৌতূহল নিয়ে তাকালো আরিশের চোখে। আমি বাবা হতে চাই না। কি? চমকে উঠে হা করে তাকিয়ে রইল অরা। হ্যাঁ, আমি তোমার সন্তানের বাবা হতে চাই না, কারণ তুমি আমার থেকে বেশি বাচ্চার পেছনে ব্যয় করবে। আমার সেসব সহ্য হবে না। আরিশ গম্ভীর চোখে তাকিয়ে বলল, যেন মনের গভীর থেকে কথাগুলো বেরিয়ে আসছে।
আপনি আসলেই পাগল, বাচ্চার সাথেও হিংসা করবেন? বিরক্ত কণ্ঠে বলে চোখ বড় বড় করলো ওরা। মুখে একটা অবিশ্বাসের ছাপ। চুপ করে রইল আরিশ। কিছু একটা ভাবছে সে। ভ্রুকুচকে চোখ নামিয়ে ফেললো, তারপর হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তবে বেবি যদি তোমার মতো কিউট একটা পাখি হয় তবে মানাতে চেষ্টা করব। একটু হেসে গাল চুলকে বলল আরিশ, যেন নিজের কথায় নিজেই মজা পাচ্ছে। ওরা মুচকি হাসলো, তারপর আলতো করে আরিশের চুলের মধ্যে হাত দিয়ে হালকা নেড়ে দিল একবার। আরিশ খানিকটা চমকে তাকালো ওরার দিকে। মুহূর্তে নরম হয়ে গেল তার মুখের ভাব। মায়ের মতো স্পর্শটা যেন মনটা কেঁপে উঠল তার। হঠাৎ করে মুখটা গম্ভীর হয়ে গেল, চোখে ভেসে উঠল অতীতের কোনো স্মৃতি। চুপচাপ উঠে দাঁড়িয়ে স্থান ত্যাগ করলো আরিশ, একটাও শব্দ না করে। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল তার পিছনে। সে কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে রইল হতবিহ্বল হয়ে। ঘড়িতে সময় রাত 11টা। অতিথিরা সবাই নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া সেরে যে যার বাড়ি চলে গিয়েছেন। ওরার বাবা মা তাসলিমা খাতুন ওনারাও খেয়ে দিয়ে শুতে চলে গেছেন। বাকি আছে কেবল তামান্না, তালহা ও ওরা আরিশ। তামান্না রান্নাঘরে নিজেদের জন্য খাবার গরম করছে। তালহা ড্রয়িং রুমে বসে ফোন নিয়ে ব্যস্ত। আরিশ ওরা নিজেদের ঘরে আছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে আরিশ, দৃষ্টি তার দূর আকাশে। ওরা সাহস করে আরিশের সাথে কথা বলতেও পারছে না। আয়নার সামনে বসে গয়নাগাটি খুলে রাখছে সে, আর মাঝে মধ্যে আরিশকে দেখছে। আচমকা ভদ্রলোকের কি হলো সেটাই বোধগম্য হচ্ছে না ওরার। এই কমাসে আরিশকে কখনো এরকম চুপচাপ থাকতে দেখেনি, বরং রাগ করে চিৎকার চেঁচামেচি করাতে আরিশ ঠিকঠাক লাগে। কিন্তু আজ হঠাৎ আরিশের এই নিস্তব্ধতা ওরাকে ভাবাচ্ছে। সেই রাতে আরিশের সাথে আর কথা হলো না তার। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। আরিশ খেয়েছিল, তবে অল্প। ওরাও বিশেষ কিছু খায়নি। বিছানায় শুতে দুই চোখ জুড়ে ঘুম ভর করেছে তার। বিয়ের পর আজ প্রথম আরিশের হাতের উপর না শুয়ে বালিশে শুয়েছে সে। মনটা অস্থির লাগছে। আরিশের কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছিল টেরও পায়নি ওরা। মাঝরাতে আচমকায় হাতে পায়ে একরকম নরম চাপ অনুভব করে ওরার ঘুম ভেঙে গেল। চোখের পাতা ভারী, কিন্তু শরীরে অস্বাভাবিক অবস্থান যেন তাকে সচেতন করে তুলল। ঘুম ঘুম চোখে পাশে তাকিয়ে দেখলো আরিশ নেই। হঠাৎ করে বুকের ভেতরটা ধক করে উঠল। পুরো ঘুম কেটে গেল তার। বসে উঠতে গিয়েও থমকে গেল ওরা। হাত পা যেন নড়ছে না ঠিকঠাক। ঘাড় কাত করে তাকিয়ে চমকে উঠল সে। পায়ের গোড়ালি দুটো শক্ত দড়িতে বাঁধা, হাত দুটো বিছানার মাথায় লাগানো কাঠের ফ্রেমের রুমাল দিয়ে বাঁধা। যতটা মজবুত ঠিক ততটাই নরমভাবে, যেন কষ্ট না হয়। স্তম্ভিত ওরা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল নিজের অচল শরীরের দিকে। হালকা ঘাবড়ে গেলেও তার মনে হচ্ছিল এই কাজ আরিশ ছাড়া আর কেউই করতে পারে না। তার ভাবনায় ছেদ পড়ল একটা কাপা গোঙানির শব্দে। মাথা কাত করে ফ্লোরে তাকাতেই ওরার চোখ আটকে গেল। মাটিতে হাঁটু গেড়ে বসে আছে আরিশ। মুখ গুজে রেখেছে নিজের হাঁটুতে। এলোমেলো চুলে ঢাকা মুখটা আবছা আলোয় অস্বস্তিকরভাবে অচেনা লাগছে। এক মুহূর্তের জন্য গলার স্বর আটকে গেল ওরার। তবুও সাহস করে ডাকলো সে, আরিশ, কি হয়েছে আপনার? গলায় কাঁপুনি, চোখে মিশ্র ভয় আর উদ্বেগ। ধীরে ধীরে মাথা তুলে তাকালো আরিশ। চোখ লাল, মুখ শুকিয়ে গেছে, যেন বহুক্ষণ কেঁদেছে সে। কোনো কথা না বলে সেখানে কিছুক্ষণ স্থিরভাবে বসে রইল। আপনি ঠিক আছেন? অরার কণ্ঠে এবার গভীর উদ্বেগ। নিজের অবস্থার কথা ভুলে গিয়ে শুধু আরিশকে নিয়ে ভাবছে সে। আরিশ যেন এই প্রশ্নে একটু চমকালো। চোখে মুখে মেঘের মতো আবেগ খেলা করলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে এলো। অরা অবচেতনে দম ছাড়লো। তাহলে ঠিক আছে ও। বিছানায় বসে অরার চোখে চোখ রাখলো আরিশ। এবার আলোয় স্পষ্ট দেখা গেল তার গাল বেয়ে কাঁচা নোনা জল গড়িয়ে পড়ছে এখনো। অরার কপালে ভাঁজ পড়ে গেল। অবিশ্বাস আর বিস্ময়ে ভরে উঠল তার চোখ। আরিশ কাঁদছে? সে তো কখনো কাঁদে না। ভাঙা গলায় আরিশ বলল, তোমার ভয় করছে হামিং বার্ড? আমাকে ভয় পাও তুমি? কণ্ঠটা যেন শিশুর মতো ভাঙা, আর চোখ জোড়া বৃষ্টি ভেজা বিকেলের আকাশ। অরা মাথা নাড়ল ধীরে, চোখে স্থির বিশ্বাস। না, আপনাকে ভয় পাবো কেন? যে মানুষটা আমাকে এত ভালোবাসায় মুড়ে রেখেছে, তার কাছে আবার কিসের ভয়? ঠোঁটের কোণ একটুখানি মায়ামাখা হাসি, চোখে নিখাত স্নেহ। আরিশ ফেল ফেল করে তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো আরো ছলছল করে উঠল। চুপচাপ নিঃশব্দে এসে অরার হাতের বাঁধন খুলে দিতে লাগলো, খুব যত্নে, খুব ধীরে। অরা বুঝতে পারছে আরিশ ভেতরে একদম ভেঙে পড়েছে। কিছু একটা হয়েছে যা তাকে তছনছ করে দিয়েছে। হাত খুলে দেবার পর অরা ধীরে ধীরে উঠে বসলো। দুজনার চোখে চোখ আটকে রইল এই মুহূর্ত। আচমকা কোনো কিছু না বলে আরিশ অরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো, যেন কোনো বাঁধ ভেঙে গেল তার ভিতরে। অরা প্রথমে থমকে গেল। পুরো মুহূর্তটা থেমে গেল চারিপাশে। তারপর ধীরে ধীরে সে নিজের দুই হাত দিয়ে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরলো। কান্নারত কণ্ঠে ফিসফিসিয়ে বলল আরিশ, শোনো হামিং বার্ড, তুমি ওকে একদিন আমার ছেড়ে চলে যাবে। তুমি তো জোর করে আছো এখানে, তাই না? আমি বেঁধে রেখেছি,
না হলে অনেক আগেই উড়ে যেতে। তুমি উড়ে যেতে চাও, তাই না পাখি? অরার বুকটা মুচুর দিয়ে উঠল। এমন অসহায় ভাঙা কণ্ঠ শুনে ভিতরে ভিতরে কেঁপে উঠল সে। প্রিয় মানুষকে হারানোর ভয় একজন মানুষকে কিভাবে এতটা তছনছ করে দিতে পারে সেটাই যেন এবার স্পষ্টভাবে অনুভব করলো অরা। ধীরে হাত বাড়িয়ে আরিশের মুখের কাছে আনলো নিজের কপাল। অরার কপাল ঠেকলো আরিশের কপালে। চোখে চোখ রেখে সে ধীরে বলল, আমি কোথাও যাব না রাগীভূত। আমি আপনাকে ভালোবাসি, ঠিক যেমন আপনি আমাকে ভালোবাসেন। আপনার ভয় পাওয়ার কিছুই নেই। আমি আছি, থাকবো। প্লিজ শান্ত হন আপনি। আরিশ যেন কিছু বলার শক্তিও হারিয়ে ফেলেছিল। কেবল অরার চোখের দিকে তাকিয়েছিল নিঃশব্দে। পর মুহূর্তে তার চোখ জোড়া জলে ভরে উঠল। মাথা নিচু করে কপালে চুমু খেলো। তারপর এলোমেলোভাবে ঠোঁট ছুঁয়ে দিল চোখে, নাকে, গালে। আর অরাও দুই হাতে আলতো করে জড়িয়ে ধরল তাকে। ভালোবাসা ছড়িয়ে দিল স্পর্শে, চোখে, প্রশ্বাসে। আমার না সবসময় মনে হয় এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম। আরিশ একটু থেমে আবারও ফিসফিস করে বলল, ঘুমাতে পারি না আজকাল, দুঃস্বপ্ন দেখি, তুমি নেই কোথাও। না আরিশ, দুঃসময় শুধু মনের ধোঁয়াশা। ওগুলো কখনো সত্যি হয় না। আরিশ এবার অরার পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে কোলে তুলে বসালো। আমি একটা কাজ করব, কি কাজ? অরার চোখে খেলা করে কৌতূহল। একটা চুক্তিপত্র বানাবো, সেখানে লেখা থাকবে তুমি আজীবন আমার সঙ্গে থাকবে। অরার মুখে হাসি ফুটে উঠল। সে হালকা চুমু খেলো আরিশের ঠোঁটে। মিষ্টি কণ্ঠে বলল, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আগে তো আপনি নিজের মতো হয়ে আসুন। এভাবে ভাঙাচোরা লাগছে, আর আপনি আনরোমান্টিক হয়ে গেছেন। শেষ কথাটা একটু নিচু স্বরে বলল অরা, যেন মজা করেই। আরিশ থমকে গিয়ে তাকালো। তারপর চোখ বড় বড় করে বলল, আমি আরিশ খান আর রোমান্টিক? শুনুন মহারানী, আপনাকে স্পেশালি ফিল করানোর জন্য কতটা কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি তা আপনি বুঝবেন না। কেন বুঝবো না? কারণ তুমি পুরুষ মানুষ নাও। অরা হেসে ফেলল। আরিশ অরার কপালের কাছে ঝুঁকে এসে বলল, মানুষ আসলে কি চায় সে নিজেও জানে না পাখি। যখন অস্বাভাবিক আচরণ করতাম, জোর করে কাছে টেনে আনতাম, তখন বলতে স্বাভাবিক হন। এখন ভদ্র হয়ে গেলাম, এখন বলতেছে আগের মতো হন। অরা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে? মানে আমি বুঝে গেছি, তুমি জোর করে আদরে অভ্যস্ত হয়ে গেছো। চোখে এক চিলতে দুষ্টুমির ঝলক। তারপর হঠাৎ গম্ভীর স্বরে বলল, ওয়েট, সকালে ফ্লাইট, রাতে মন মেজাজ খারাপ ছিল বলে বলা হয়নি। আগামীকাল ইতালি যাচ্ছি আমরা, তোমার পছন্দের পাহাড়ি এলাকা ইতালির টাস্কানিতে যাচ্ছি। সত্যি? কিন্তু কিছুই তো গোছানো হয়নি। এখনই গুছিয়ে নেই, কেবল দরকারি জিনিস নেই, বাকি শপিং করে নেব। ওকে। চলো তাহলে হামিংবার্ড। আরিশ অরাকে নামিয়ে রুমের বাতি জ্বালালো। আলোর নিচে ওরা দুজনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল, একটা ছোট রাতের কান্না পেরিয়ে এক নতুন সকালকে স্বাগত জানাতে। সকালের শুরুটাই খারাপ খবর দিয়ে হয়েছে রহমান চৌধুরীর জন্য। কোম্পানির বড় রকমের ক্ষতির খবর পেয়ে তার মন মেজাজ একেবারে বিগড়ে গেছে। আরিশের সঙ্গে সেই ঘটনার পর থেকে চৌধুরী ইন্ডাস্ট্রিজ ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। রহমানের এখন আর বুঝতে বাকি নেই এই সব কিছুই তেজরিন খান আর আরিশের কাজ। প্রতিশোধ নিতে গিয়ে চৌধুরী ইন্ডাস্ট্রিজও আজ নুয়ে পড়েছে, সেটা ভেবেই নিজের উপর বিরক্তি চেপে বসেছে। যদি অরার সঙ্গে সেদিন ওরকম কিছু না করতো তাহলে আরিশও হয়তো এভাবে তাদের পেছনে লাগতো না। রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত রোকসানা মল্লিক। নয়নার আজই আর ফাইনাল পরীক্ষা, সকাল 10টায় পরীক্ষা শুরু, তাই সে উঠে কিছুটা রিভিশন নিচ্ছে এখন। সোলাইমান মল্লিক বসে আছেন টিভির সামনে। আগের মতো আর পত্রিকা পড়া হয়ে ওঠে না, তাই খবর জানার একমাত্র ভরসা এখন নিউজ চ্যানেলগুলো। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতে চমকে উঠলেন তিনি। ফোন হাতে নিয়ে মুচকি হাসলেন। গ্রামের বাড়ি থেকে বড় ভাই আজমাইন মল্লিক ফোন দিয়েছেন। সোলাইমানদের পরিবারে 2 ভাই 3 বোন। তাদের মা আঞ্জুম মল্লিক থাকেন আজমাইনের সঙ্গে গ্রামে। বাবা মারা গেছেন বহু বছর আগে। ছোট বোন রীরা থাকেন একই গ্রামে, তার একমাত্র ছেলে নিশান। বাকি 2 বোন থাকেন অন্য শহরে। তাদের সঙ্গে সোলাইমান বা আজমাইনের কোনো যোগাযোগ নেই। সোলাইমানের স্ত্রী রোকসানাকে বিয়ে করার কারণে তারা সম্পর্ক ছিন্ন করেছিল। প্রথম দিকে পুরো পরিবারই রোকসানাকে গ্রহণ করতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অরা ও রোকসানার সরলতা, আন্তরিকতা আর ভালোবাসায় গলে যায় সবাই। আজমাইন, রিনা, এমনকি আঞ্জুম মল্লিকও। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আজমাইন ভাইয়ের কণ্ঠে ভরপুর আন্তরিকতা। আলহামদুলিল্লাহ। মা কেমন আছেন? সোলাইমানের কণ্ঠে কৌতূহল আর মায়া। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তোরা তো এমনি গ্রামে আসবি না, তাই দরকারে কল দিলাম। ভাইয়ের কথা এক ধরনের অভিমান লুকানো। ভাইয়ের এমন কথায় খানিকটা সংকোচে পড়ে গেলেন সোলাইমান।
দীর্ঘদিন গ্রামে না যাওয়া, মার সঙ্গে দেখা নেওয়া, সব মিলে একটা অস্বস্তি বুকে চেপে বসলো। আসলে জানেনই তো, কাজের। হ্যাঁ জানি বাপু, তোমার অফিস আছে, মেয়েটাকে নিজেরাই বিয়ে করিয়ে দিদি। মা অরার জন্য খুব কষ্ট পেয়েছিলেন। মেয়েটার কি অবস্থা এখন? জামাই কি এখনো? আজমাইন মল্লিকের গলায় চিন্তার ছায়া। এখন সব কিছু ঠিক আছে ভাইজান, ওরা সুখেই আছে আলহামদুলিল্লাহ। সোলাইমান আশ্বাস দিলেন আত্মবিশ্বাসী গলায়। যাক আলহামদুলিল্লাহ, সুখে থাকলেই ভালো। আজমাইন মল্লিক যেন নিজের ছোট ভাইয়ের মুখে শান্তির খবর শুনে স্বস্তি পেলেন। আচ্ছা শোন, উর্মির জন্য ছেলেপক্ষ এসেছিল গতকাল। দেখাশোনার পর একেবারে হাতে আংটি পরিয়ে গেছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক হবে ইনশাআল্লাহ। বুঝতেই পারছিস, বিয়ের 1 সপ্তাহ আগে চলে আসা চাই। উর্মি আজমাইনের বড় মেয়ে, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। আজমাইনের 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে। বাহ, এটা তো অনেক আনন্দের খবর। তবে ভাইজান, 1 সপ্তাহ আগে যেতে পারবো কি না নিশ্চিত না। অন্যের কোম্পানিতে কাজ করি, ছুটি পাওয়া কঠিন। তবে ইনশাআল্লাহ বিয়ের 3-4 দিন আগেই চলে যাব, রাগ করবেন না। সোলাইমান গলায় অনুশোচনা মেশানো বিনয়ের সুর। দীর্ঘশ্বাস ফেললেন আজমাইন মল্লিক। বেশ, তবে সবাইকে নিয়ে আসা চাই, ওরাদেরও নিয়ে আসবি। ঠিক আছে ভাইজান। সোলাইমান সম্মতির মাথা নাড়ালো ফোনের ওপাশ থেকে। বেশ, তাহলে ভালো থাক, আশা করি শীঘ্রই দেখা হবে আমাদের। জি ভাইজান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে মনটা হালকা লাগলো সোলাইমানের। ভাইয়ের কণ্ঠে এক ধরনের কাছের টান ছিল, যা তার ভিতরে জমে থাকা অপরাধ বোধটুকু একটু হলেও লঘু করে দিল। রোকসানা রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন ডাইনিং টেবিলে। ফোন আলাপের কিছুটা শুনে ফেলেছে নয়না, তাই ড্রয়িং রুম থেকে ছুটে এলো। বড় আব্বু কল করেছিলেন বাবা? নয়নার চোখে উচ্ছ্বাস। সোলাইমান মুচকি হাসলেন, মেয়ের কাঁধে হাত রেখে ডাইনিং রুমের দিকে এগোলেন। হ্যাঁ, উর্মির বিয়ের সামনে। ইয়াহু, উর্মি আপুর বিয়ে, কিন্তু কতদিন পর বাবা? নয়নার গলায় খুশি ও কৌতূহলের ছাপটা। চেয়ার টেনে বসলেন সোলাইমান। রোকসানা চুপচাপ খাবার পরিবেশন করছেন। বাবা মেয়ের কথা শুনে এমনিতেই সবকিছুই বুঝতে পারবেন ভেবেই কিছু জিজ্ঞাসা করছেন না। তা কম হলেও 15 দিন পর। সোলাইমান হিসেব করে বললেন, যাক, বাঁচা গেল। আমার পরীক্ষা চলবে 12 দিন পর্যন্ত। পরীক্ষার মধ্যে বিয়ে হলে তো গেল। নয়না হেসে বলল, যেন চিন্তার পাহাড় নেমে গেছে। রোকসানা মেয়ের প্লেটে পরোটা দিতে দিতে হাসি মুখে বললেন, তোর পরীক্ষার কথা শুনলে ভাইজান হয়তো বিয়েই পিছিয়ে দিতেন। একদম ঠিক। সোলাইমান হেসে সায় দিলেন। সবাইকে খাবার দিয়ে রোকসানাও টেবিলে বসলেন। খাবার মুখে তোলার আগে একবার চোখ তুলে স্বামীর দিকে তাকালেন। মনে মনে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সারাটা জীবন বহু ঝড়ঝাপটা গেছে তার উপর দিয়ে। প্রথম স্বামীর মৃত্যু, সমাজের অবজ্ঞা, সব পেরিয়ে আজ সোলাইমান মল্লিকের মতো একজন দায়িত্বশীল ভরসাযোগ্য মানুষ তার পাশে। এটাই হয়তো জীবনের পুরস্কার। পরিকল্পনা অনুযায়ী সকালে সূর্য ওঠার আগে বিমানবন্দরের পথে রওনা দিয়েছিল অরা আর আরিশ। সকাল 8টার ফ্লাইটে মিলানের উদ্দেশ্যে উড়ে যায় তারা। আকাশে ভেসে থাকা মেঘের ফাঁকে ফাঁকে জানালার কাছে ভেসে আসে সূর্যের সোনালি আলো। অরার চোখে তখনও খানিক বিস্ময়, খানিক স্বপ্ন। আরিশ তার পাশে বসে অরার হাতে হাত রেখেছিল। দীর্ঘ 11 ঘন্টার ভ্রমণ শেষে সন্ধ্যায় ক্লান্তি মাথায় নিয়ে তারা ইতালির মাটিতে পা রাখে। স্থানীয় সময় বিকাল 3টা। বাংলাদেশে তখন সন্ধ্যা। কফির মতো ঘন রোদ আর অপরিচিত ভাষার শব্দে যেন চারিপাশের পরিবেশটাই নতুন লাগে। মিলানে নিজেদের অ্যাপার্টমেন্টে ছোট্ট বিরতি, কফির কাপ আর এক চিলতে বিশ্রামের পর ব্যাগপত্র গুছিয়ে তারা রওনা দেয় দক্ষিণ টাস্কানির সেই নির্জন পাহাড় ঘেরা উপত্যকার দিকে। বালডিচিয়া নামের মধ্যেই যেন একটা সুর বাজে। বালডিচিয়া যেন পাহাড় আর কুয়াশার গল্প। গাড়ির জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে পাহাড়, আঙ্গুরের ক্ষেত, কল্পনার মতো গ্রাম, আর দূরে হারিয়ে যাওয়া সোনালি বিকেল। প্রথমবার অজানা দেশের পথে সাথে আরিশ। সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে অরার। ইতালির মিলান শহরের কোলাহল পেছনে ফেলে গাড়িটা ছুটে চলেছে দক্ষিণের পথে বালডিচিয়ার দিকে। হালকা কুয়াশার চাদরে ঢাকা রাস্তাগুলো নিঃশব্দ, চারিপাশে যেন এক অজানা ঘুম ঘুম নিস্তব্ধতা। সামনে বসা চালক মারিও, তিনি স্থানীয় একজন অভিজ্ঞ ড্রাইভার। সেই অরা ও আরিশের পুরো ভ্রমণ সঙ্গী গাইড। এই কয়েকদিন সেই ওদের নিয়ে যাবে পাহাড়ের পথে, ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে, আর ফিরিয়ে আনবে শহরের আলোয়। পেছনের সিটে অরা আর আরিশ পাশাপাশি বসে আছে। জানালার পাশে মাথা হেলিয়ে বাইরে তাকিয়ে আছে অরা। রাতের অন্ধকারে মাঝে মাঝে দেখা যাচ্ছে পুরনো পাথরের বাড়ি, ভাঙা প্রাচীর, দূরে পাহাড়ের কোল ছুঁয়ে
জ্বলে থাকা একটি দুটি লণ্ঠনের আলো। গাছপালার ফাঁক গলে শুকনো ম্যাপল পাতারা রাস্তার উপর নেমে আসছে ধীরে ধীরে। আরিশ পাশে বসে অরার ঠান্ডা হাতখানা নিজের হাতের মুঠোয় রেখেছে। হাতের আঙ্গুলগুলো নেড়ে চেড়ে দিচ্ছে মাঝে মধ্যে। গাড়ির ভিতর হালকা কোনো রেডিওতে বাজছে পুরনো ইতালীয় গান। আর কেবল ৮ ঘন্টা, তারপরে আমরা পৌঁছে যাব। হালকা ইংরেজিতে জানালেন চালক মারিও। ঠিক আছে। সংক্ষিপ্ত জবাব দিল আরিশ। অরার নজর বাইরের দিকে। নতুন শহরে আসা থেকেই সবকিছু দেখে যাচ্ছে কেবল। আচ্ছা, আমরা কতদিন থাকবো এখানে? তোমার ইচ্ছে। অরাকে বুকে জড়িয়ে ধরে বলল আরিশ। গাড়ি চলছে তার আপন গতিতে। অরা আরিশের বুকে ঠোঁট চুইয়ে দিল। মৃদু কেঁপে উঠল যেন আরিশ। অরার ঠোঁটের কোণে হাসি। হামিংবার্ড বড্ড দুষ্টুমি করছো তুমি। বাসায় পৌঁছে তারপর তোমাকে দেখে নেব। আমি কি করলাম? কিচ্ছু না। অরার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে বলল আরিশ। অরা এবার একেবারে চুপ হয়ে গেছে। পাগল খেপে গেলে পরে আবার সামলানো মুশকিল হয়ে যাবে। রাত 10টা। শেষমেশ গাড়িটা এক সরু পাথরের রাস্তায় থামলো। চারিপাশ নীরব, এমনকি পাখির ডাকও নেই। শুধু দূরের কোথাও হালকা বাতাসে নড়ে চড়ে ওঠা পাতার শব্দ। পাহাড় ঘেরা উপত্যকার এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পুরনো দোতলা পাথরের বাড়ি, যার ব্যালকনিতে ঝুলে থাকা ছোট ছোট আলোগুলো বাতাসে দুলে উঠছে। আপনারা পৌঁছে গেছেন? বলে ড্রাইভার মারিও। সে দরজা খুলে দেয়। লাগেজ নামায়। অরা নেমে দাঁড়ায়। ঠান্ডা হাওয়ায় গা ছমছমে অনুভূতি, কিন্তু সেই অনুভবের ভিতরে এক অদ্ভুত রকমের শীতল শান্তি। মাথার উপর রাতের আকাশে তারা ঝিকিমিকি করছে, আর পেছনে পাহাড় ধরা দেয় ধোয়াটে কুয়াশার পর্দায়। বাড়িটার সামনে পুরনো ওয়াইন ব্যারেল সাজানো। একপাশে আঙ্গুর গাছে লতা গেঁথে উঠেছে দেয়াল ধরে। ড্রাইভার তাদেরকে পৌঁছে দিয়ে আপাতত বিদায় জানিয়ে চলে গেল। বাড়ির ভেতর পা রাখতেই ঠান্ডা একটা বাতাস এসে গায়ে লাগলো অরার। পাথরের মেঝে, কাঠের সিলিং, আর মাঝখানে ধুলো মাখা কার্পেট। দেয়ালে টাঙানো পুরনো পেন্টিংগুলো ঝাপসা আলোয় যেন চোখ মেরে তাকিয়ে আছে ওদের দিকে। অরা সবকিছুই বিস্ময় নিয়ে দেখছে। এত চমৎকার বাড়ি আগে দেখেনি সে। বাড়িটা পুরনো হলেও পরিপাটি। ডাইনিং টেবিলের উপর রাখা আছে কিছু ফুলের তোড়া। অতিথিদের জন্যই হয়তো রাখা হয়েছে। আরিশ ব্যাগটা নামিয়ে রাখতে একটা কাঠের সিঁড়ি চোখে পড়ল। উপরের ঘরের দিকে উঠে গেছে সরু সে পথ। চলো উপরে গিয়ে দেখি। বাড়ি মালিকের সাথে কথা হলো একটু আগে। ওনার কথা মতো উপরে 2টা বেডরুম আছে, সাথে একটা বারান্দা। আরিশ বলল। ওরা একটু কাপা গলায় জবাব দিল। বাড়িটা কেমন শুনশান, আশেপাশে আর কোনো বাড়ি নেই। হ্যাঁ, বালডিসিয়ার উপত্যকা এমনই হয়। বাড়িগুলো একেবারে শুনশান নীরবতা শুয়ে থাকে। ভালো হয়েছে, সময় ভালো কাটবে। এখানে শুধু আমরা দুজন। ওরা মুচকি হাসলো। নতুন জায়গা বলে একটু অন্যরকম লাগছিল, কিন্তু আরিশের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে এই চোখে পড়লো একটা কাঠের দরজা, বাম পাশে আধা খোলা। আরিশ হাত দিয়ে দরজাটা পুরো খুলে দিল। ঘরের ভেতরে ঢুকতেই ওরা খানিক থমকে গেল। বেডরুমটা মধ্যযুগীয় কোনো কাহিনীর মতোই নীরব, ভারী আর রহস্যময়। বড় একটা কাঠের খাট, যার মাথার দিকটা নিপুণ খোদাই করা। বিছানার উপর ঝুলছে সাদা পাতলা মশারির মতো একটা কাপড়, যা হালকা বাতাসে কাঁপছিল ধীর গতিতে। এখানকার বাড়িগুলো অদ্ভুত, ইট কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি। ঘরের এক পাশে একজোড়া বড় জানালা, আর তার ঠিক পাশেই এক কাঠের দরজা বারান্দার দিকে। আরিশ দরজাটা খুলে বাইরে পা রাখলো। বারান্দাটা যেন আলাদা একটা জগৎ। ব্যালকনিতে দাঁড়িয়ে পড়ে ওরা। নিচে দেখা যায় অন্ধকারে হারিয়ে যাওয়া উপত্যকা। দূরে ম্যাপেল গাছের ছায়া, বাতাসে হালকা ফুলের গন্ধ, যেন কোথাও কাছাকাছি কোনো ফুলের গাছ আছে যা এখনো অদৃশ্য। আরিশ তার পেছনে এসে দাঁড়ায়, হাত রাখে কাঁধে। এটা কি স্বপ্ন? ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো ওরা। আরিশ বলল, যদি স্বপ্ন হয় তাহলে কেউ যেন আমাকে না জাগায়। চলুন ফ্রেশ হয়ে নেব, খিদে পেয়েছে খুব। শেষের কথাগুলো কিছুটা নিচু স্বরে বলল ওরা। আরিশ তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, তুমি গোসল সেরে আসো, আমি ততক্ষণে দেখি কি খাবার রাখা আছে। বাড়ির মালিকের কথা মতো ডাইনিং টেবিলে সবকিছু রেডি থাকার কথা। কিছুক্ষণ আগেই না সবকিছু রেডি করে রেখে গেছেন রোসালিয়া। ওরা সোজা হয়ে দাঁড়ালো, কিছুটা কৌতূহল প্রকাশ করে শুধালো, বাড়ির মালিক কি রোসালিয়া? না, উনি স্থানীয় এক ভদ্রমহিলা। এই বাড়ি দেখাশোনা করেন। বাড়িটা মূলত পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়। বাড়ির মালিকের নাম লুইগি বেনোভেন্তো। ও আচ্ছা। হ্যাঁ, তাড়াতাড়ি করো। আরিশের এমন তাড়াহুড়োর কারণ বুঝে উঠতে পারছিল না ওরা। তার মন জুড়ে তখনও পথের ক্লান্তি, নতুন জায়গার অভ্যস্ততা। তবু কিছু জিজ্ঞাসা করে উঠতে পারল না। চুপচাপ মাথা নেড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ওরা দরজা পেরিয়ে যেতে আরিশ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে পাশের ঘরের দিকে এগুলো। দরজার হাতলে হাত রেখে একবার চারিপাশে তাকালো, খুলে ফেললো ধীরে ধীরে। ভেতরে ঢুকতে ঢুকতে ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে রহস্যময় হাসি।
রাত প্রায় 11টা। পাহাড় ঘেরা নিঃশব্দ উপত্যকা, ছোট্ট পাথরের বাড়িটা এখন আলতো আলোয় ঘেরা। কাঠের ফ্রেমে মোটা পর্দা টানানো, জানালার বাইরে রাত নামছে ধীরে ধীরে। দূরের কোথাও ঝিঝি পোকা ডাকছে একটানা। ওরা আর আরিশ ছোট্ট ডাইনিং টেবিলে বসে আছে। চুল্লির উষ্ণতা আর মোমবাতির নরম আলোয় তাদের মুখে ছায়া পড়েছে। রোসালিয়া সন্ধ্যায় খাবার সাজিয়ে দিয়ে গেছে। দুটো হালকা টোস্ট করা ব্রুশেত্তা, উপরে টমেটো আর বেসিল, পেকোরিনো পনিরের ছোট ছোট টুকরো, পাশে কিছু জলপাই, হালকা উষ্ণ টাস্কান মিনেস্ট্রন স্যুপ, আর ওরার জন্য ছিল 1 কাপ গরম লেমন হানি ইনফিউজড ওয়াটার। আরিশ 1 গ্লাস ওয়াইন নিয়েছে, কিন্তু একবার চুমুক দিয়ে রেখে দিয়েছে টেবিলের পাশে। খুব বেশি খেতে ইচ্ছে করছে না। ওরা ধীরে বলে, 1 চামচ স্যুপ তুলে। আরিশ হেসে মাথা নাড়ে। আমার না এত শান্ত পরিবেশে মনে হচ্ছে খাওয়ার চেয়ে এই মুহূর্তে একটু একটু করে তোমাকে পাগল করে তুলি। ওরা মাথা নিচু করে রইল। লজ্জা লাগছে তার। আরিশ ওরার দিকে তাকিয়ে আছে। ওরা জানালার দিকে তাকিয়ে বলে, এই বাড়িটার পরিবেশ অদ্ভুত শান্ত লাগছে। আরিশ হালকা হাসে। কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে উঠবে বেবি। ওরা ঠিক বুঝতে পারছে না, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল। আরিশ ফিক করে হেসে বলল, খাওয়া শেষ করে রুমে চলো, তারপর বুঝে নেব বাড়ির পরিবেশ কেমন শান্ত হবে। শুকনো ঢোক গিলল ওরা। মাথা নিচু করে বলল, আপনি খুব খারাপ। বিশ্বাস করো, আজকে খারাপের সব সময় পেরিয়ে যাব আমি। ওরা কিছু বলল না। খাওয়া শেষ তার। ব্যাপারটা আরিশ খেয়াল করলো। এক ঝটকায় বসা থেকে উঠে ওরাকে কোলে তুলে নিল সে। চমকালো ওরা। কি হলো? কান্ট গেট এনি লঙ্গার হামিংবার্ড, লেটস গো। ওরা আরিশের বুকে কপাল ঠেকালো। যা বোঝার বুঝে গেছে সে। তারপর ধীরে ধীরে ওরাকে নিয়ে চলে গেল সেই দ্বিতীয় বেডরুমের দিকে, যেখানে অপেক্ষা করছিল এক নতুন রাতের গল্প। ওরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, রুম তো ওইটা, ওইদিকে কোথায় যাচ্ছেন? ওয়েট অ্যান্ড সি বেবি। ওরার চোখে মুখে একরাশ বিস্ময়। আরিশ ধীর পায়ে এগিয়ে গিয়ে সে দ্বিতীয় বেডরুমের দরজা খুলল। চমকে উঠল ওরা। রুমটা যেন ঠিক বাস্তবের কোনো অংশ নয়, বরং কোনো ছবির ফ্রেম থেকে উঠে আসা এক নিখুঁত মুহূর্ত। চুপচাপ জ্বলছে অসংখ্য ছোট ছোট ক্যান্ডেল। তাদের আলোয় রুমটা নরম, উষ্ণ আর একরকম মায়ায় ভরে আছে। ফ্লোর জুড়ে গোলাপি আর সাদা বেলুন যেন নিঃশব্দে ওদের জন্য অপেক্ষা করছিল। বিছানার উপর পরিচ্ছন্ন সাদা চাদরের বুকে ছড়িয়ে আছে টকটকে লাল গোলাপের পাপড়ি, যেন এক মৌন ভালোবাসার ভাষা। মৃদু আলোয় ওদের ছায়া পড়ে বিছানার চারিপাশে, আর বাতাসে গোলাপ আর মোমবাতির হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। আরিশ ধীরে ধীরে ওরাকে কোল থেকে নামিয়ে দিল। এগুলো কখন করলেন? আশেপাশে নজর বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলো ওরা। আরিশ ওরার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। ইচ্ছে থাকলে উপায় হয় পাখি। তোমার পছন্দ হয়েছে? খুব। গুড। ভয় পাচ্ছ? না তো। শিওর? আরিশের ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটে উঠেছে। ওরা কিছুটা ইতস্ততভাবে বলে, জি না, ভয় পাচ্ছি না। আমি জানি আপনি কেমন, আপনার স্পর্শ কেমন। অভ্যস্ত হয়ে গেছো? তা বলা যায়। ওরাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো আরিশ। কপাল কুঁচকে ফেললো মেয়েটা। আসতেও তো শুইয়ে দেওয়া যেত। আমার পাগলামি সহ্য করার জন্য তৈরি হও হামিংবার্ড। ওরা কিছু বলল না, চুপ করে রইল, ঠিক যেন নিঃশব্দ এক স্বীকারোক্তি হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ছিল না কোনো লাজ, ছিল না ভয়, শুধু এক অনুচ্চারিত উত্তেজনা, কেমন একটা অচেনা স্রোতের টান। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে ধীরে ধীরে, বুকের ওঠানামা চোখে পড়ার মতো। আরিশ এগিয়ে এলো খুব সন্তর্পণে। সে যেন শব্দ ভাঙতে চাইছে না। সে নিজের ঠোঁট কামড়ে ধরে আঙ্গুল তুলল। খুব ধীরে ওরার কপালের মাঝখানে ছুঁয়ে দিল এক অপার্থিব প্রশান্তিতে। তারপর সে আঙ্গুলটা নামিয়ে আনলো ধীরে ধীরে, কপাল থেকে নাকের ডগায়, নাকের ডগা থেকে ঠোঁটে, ঠোঁটের কাপা কাপা প্রান্ত ছুঁয়ে যখন তার আঙ্গুল গলায় পৌঁছায়, তখন ওরা শরীর যেন একটু কেঁপে ওঠে। একেবারে নিজে থেকেই, কোনো জোর নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু ধীরে ধীরে জ্বলে ওঠে একটা ভালোবাসার শিখা, যা শুধু শরীরেই নয়, গায়ে গায়ে ছড়িয়ে পড়ে আত্মায়ও। আরিশ জানে এই মেয়েটা তার, শুধুই তার। তবু আজ যেন নতুন করে তাকে ছুঁতে ইচ্ছা করছে। ওরা জানে আরিশ তাকে অনেকবার ছুঁয়েছে, তবু আজকের স্পর্শটা আলাদা। এতটা ধীরে, এতটা মায়াময়, এতটা ভেতর ছুঁয়ে যাওয়া আগে কখনো আসেনি। তার গলায় নামা আঙ্গুলটা থেমে নেই, আরও নিচে নামছে। ওরার নিঃশ্বাসের ফাঁকে ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে, দম বন্ধ করা কিছুর, না বলা এক গভীর অনুভবে। সে চোখ বন্ধ করে ফেলেছে। নিমিষে হারিয়ে যায় এক দাহময় অথচ আশ্চর্য কোমল অনুভবের ভিতরে। আরিশ, বলো হামিংবার্ড। এমনভাবে আমায় পাগল কেন করছেন? আরিশ ক্রূর হাসলো। ওরার শরীরের উপর কিছুটা ঝুঁকে বলে, এতগুলো দিন ধরে নীরবে নিবৃতে আমাকে পাগল করে এসেছো, আজ তোমার পালা। ওরা আবেশে চোখ বন্ধ করে দিল। আরিশ তার ঠোঁটের উপর নিজের ঠোঁট জড়িয়ে ধরল। সময় নিয়ে ভালোবেসে তার দীর্ঘক্ষণ চুম্বন করল।
আজ আরিশের স্পর্শটা অরার জন্য বিশেষ করে আদুরে লাগছে। সে আদুরে স্পর্শে সে পুরোপুরি এলোমেলো হয়ে যাচ্ছে। হঠাৎ করে শুয়ে থাকার থেকে উঠে বসলো আরিশ। অরার চোখে অস্পষ্ট হতাশার ব্যাকুলতা। সে যেন আরিশকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে চাইছে না। আরিশ খুব ধীরে সুস্থে অরার কপালের উপর এক একটা গোলাপের পাপড়ি রাখলো, যেন তার ভালোবাসার নরম হাতছানি। তারপর নাকের উপর আর ঠোঁটের উপরও একে একে পাপড়িগুলো ভাসিয়ে দিল। অরার বুকে গর্জন করছিল একটা অদ্ভুত আকাঙ্ক্ষা। আরও নিঃশ্বাস ফেললো নিজের জড়াজড়ি ভাব সামলানোর চেষ্টা করে। আরিশ আবার তার ঠোঁট দিয়ে ধীরে ধীরে সে পাপড়িগুলো সরাতে লাগলো। প্রত্যেকটা স্পর্শ যেন মধুর বিদ্রোহ। অরার হাত পা ছটফট করতে লাগলো। ওর মন চাইল আরিশের কাছে শক্ত করে লেগে থাকতে, কিন্তু আরিশ যেন আজ পুরোপুরি নিজেকে ছাড়ছে না, যেন একটু খেলা করছে ভালোবাসার ভাষায়, আড়ারতা আর আকাঙ্ক্ষার মাঝে। আরিশ যেন ইচ্ছে করে আজ পুরোপুরি ধরা দিচ্ছে না তার কাছে। শেষমেশ বাধ্য হয়ে অরা মুখ খুলল। আমায় আপন করে নিন রাগিব। অবশ্যই সে নিজে থেকে বললে। ঠোঁটের কোণে বিজয়ীর মতো একটা হালকা হাসি ফুটল আরিশের মুখে। এবার আর কোনো কালক্ষেপণ নেই তার। মোমবাতির মৃদু আলোয় প্রেয়সীকে প্রাণ ভরে একবার তাকালো, তারপর ধীরে ধীরে নিজেকে অরার সামনে উন্মুক্ত করতে লাগলো। অরা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে চাদর টেনে ধরে নিজের সংযম ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু আরিশার সময় নষ্ট করলো না। আগুনের মতো উত্তপ্ত স্পর্শে সে শুরু করলো অরাকে পোড়ানো। সেই আগুন যা বারবার জ্বলে উঠেছিল। ভালোবাসার স্পর্শে অরার মন ও শরীর একসঙ্গে মুচড়ে যাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ সে তীব্রতা সহ্য করতে পারল না। সে আরিশের স্পর্শের তীব্রতা তার জন্য পুরোপুরি সহ্য করার মতো ছিল না। আরিশ আর না প্লিজ। আরিশ। ওয়ান্স মোর। অরা আর কিছু বলতে পারল না। আরিশ তার ঠোঁট দিয়ে মৃদু করে কথা থামিয়ে দিল। ক্লান্ত শরীরটা সেই মুহূর্তে আর কোনো বাধা দিতে পারল না। স্বভাবতই তাকে আরিশকে সহ্য করতে হলো। রাতের শেষ প্রহরে ক্লান্তি আরিশের শরীর জড়িয়ে ধরল। নিমিষেই দু চোখ জুড়ে ঘুমের নরম ছোঁয়া এসে গেল। বাংলাদেশ মেঘের থলথলা ছায়ায় শহর ভিজে হয়ে আছে। বাতাস ঠান্ডা, ভিজা মাটির গন্ধ বাতাসে ভাসছে। রাস্তার ছোট ছোট জলকুণ্ডগুলোতে ফুটছে আকাশের প্রতিচ্ছবি। মানুষের ছাতার ছায় রঙিন ছটা ছড়াচ্ছে। নীরব বৃষ্টি স্মৃতি মুছে যাচ্ছে ধীরে ধীরে। আরিশ ইতালি যাওয়ার আগে মানুষের ছাতার ছায়ায় রঙিন ছটা ছড়াচ্ছে আর নীরব বৃষ্টির স্মৃতি মুছে যাচ্ছে ধীরে ধীরে। আরিশ ইতালি যাওয়ার আগে অফিসের সব কাজকর্ম কড়াভাবে তালহাকে দেখাশোনা করার নির্দেশ দিয়েছিল। যদিও তালহাই অল্প সময় কাজে বেশ পারদর্শী হয়ে উঠেছে, কিন্তু ইদানিং মায়ের জন্য তার মন বড় বিক্ষিপ্ত থাকে। ফলে কাজেও মনোযোগ দিতে পারছে না ঠিকমতো। অফিসে নিজের কেবিনে বসে আছে তালহা। দরজার বাইরে এসে দাঁড়ালেন সোলাইমান মল্লিক। আরিশের অনুপস্থিতিতে এখন তালহা এই কোম্পানি সবকিছু সামলাচ্ছে। মে আই কাম ইন স্যার? ভ্রুকুচকে দরজার দিকে তাকালো তালহা। সোলাইমান মল্লিককে দেখেই ব্যতিব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন আঙ্কেল। সোলাইমান মল্লিক ঠোঁটের কোণে হাসির রেখা নিয়ে কেবিনে প্রবেশ করলেন। তালহা নিজে থেকে আবারও বলল, বসুন আঙ্কেল। সোলাইমান বসলেন। তালহা উৎসুকভাবে তাকিয়ে আছে ওনার দিকে। আরিশ স্যার কবে ফিরবেন বাবা? ছুটি লাগতো কিছু দিনের। ভাইয়ারা হয়তো আগামী সপ্তাহে ফিরবে, মোটামুটি 6 দিন পর। এমন আপনার এমার্জেন্সি ছুটি লাগবে নিন, সমস্যা নেই, আমি দেখে নেব। এর মধ্যে তালা কল দিয়ে কফির অর্ডার দিয়েছিল। পিয়ন এসে দুজনের জন্য কফি দিয়ে গেল। ইমার্জেন্সি লাগবে না, পারিবারিক অনুষ্ঠানে যাব। ওরা ফিরুক, ওদেরকেও যেতে হবে। তাহলে ভাইয়া ফিরুক, নিন কফি খান। এসবের দরকার ছিল না বাবা। সমস্যা নেই আঙ্কেল, নিন। আমি তো ভাইয়া নই, উনি অফিসে অফিসিয়ালি আচরণ করেন। অবশ্য প্রফেশনালি তো এমনই হওয়া উচিত। সুলাইমান কফির কাপ হাতে নিয়ে চুমুক দিলেন। হ্যাঁ, আরিশ স্যার ঠিকই আছেন। এত বড় কোম্পানি গড়ে তুলতে নিয়মকানুন মেনে চলা তো খুবই গুরুত্বপূর্ণ। জি আঙ্কেল, সময় পেলে বাড়িতে আসবেন। ভাবি নেই বলে ইতস্তত বোধ করবেন না। ঠিক আছে বাবা, দরকার পড়লে যাব। এখন আমি উঠলাম। সুলাইমান বসা থেকে উঠে দাঁড়ালেন। তালহা উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে। সুলাইমান ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কটপের দিকে এগিয়ে গেলেন। তালহার বুক থেকে দীর্ঘশ্বাস বের হলো। তাসলিমা খাতুন তামান্নার বিষয়টা কবে মানবে, এই চিন্তাতেই তার মন সবসময় অশান্ত। বালডিচিয়া ইতালি। জানালা দিয়ে নরম রোদের আলো ঢুকছে ঘরে। মেঝেতে হালকা ছায়া আর আলোর রাগ খেলা করছে। বাইরে টাস্কানির পাহাড়ে সবুজ ঢেউ আর লাল ছাদের ছবি মিশে শান্তি ছড়াচ্ছে। অরার ঘুম সদ্য ভেঙে গেছে। শরীরে অস্বাভাবিক এক ব্যথা মারিয়ে উঠছে, যেন নড়াচড়া করাই কঠিন। মাথাটা ভারী ভারী, ভালো লাগছে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো সে। ঘড়ির দিকে চোখ পড়তে দেখলো সকাল 9টা বাজে। আরিশ এখনো গভীর ঘুমে ডুবে আছে। বিছানার অগোছালো অবস্থা, নিজের অসহনীয় শারীরিক অবস্থা দেখে গালে লজ্জার লালিমা ছড়িয়ে পড়ল অরার। গত রাতের মুহূর্তগুলো তার জন্যে ছিল অন্যরকম বিশেষ এক স্মৃতি। নীরবে এই বিছানা ছেড়ে দিয়ে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগুলো সে। গোসল করতে হবে। গোসল যেন শরীর ও মনকে ফুরফুরে করার এক অমোঘ ঔষধ।
পাশ ফিরে হাতটা খালি খালি লাগতেই আরিশের ঘুম ভেঙে গেল। বিছানায় অরা নেই। চোখ মেলে আশেপাশে সজাগ দৃষ্টি বুলিয়ে সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। কান খাড়া করতে ওয়াশরুম থেকে পানির ঝর্ণার মৃদু শব্দ কানে এসে গেল। সেই শব্দে আরিশের মনে একটা শান্তির সঞ্চার হলো। পিঠে হঠাৎ জ্বালা পোড়া অনুভূত হলো, একটা অজানা অস্বস্তি। কিন্তু ঠিক পরক্ষণেই ঠোঁটের কোণে হাসি ফুটল। তখনই ওরা গোসল সেরে ভেজা চুলা স্নিগ্ধ ত্বক নিয়ে ঘরে ফিরে এলো। তার ভেজা চুলগুলো ধীরে ধীরে কাঁপছে, আর ছোট ছোট জলকণা তার কাঁধ আর ঘাড় দিয়ে ঝরে পড়ছে। গায়ে স্নিগ্ধ গরম পানি স্পর্শের আভাস এখনো থেকে গেছে, যা তার ত্বককে এক ধরনের কোমল উষ্ণতায় মুড়ে দিয়েছে। আরিশ অরার দিকে তাকিয়ে রইল, চোখে এক গভীর মায়া মিশ্রিত আলো। যেই মুহূর্তে সে তার ভেজা চুল, গরম ত্বক আর প্রশান্ত মুখমণ্ডল দেখছিল, মনে হচ্ছিল জীবনের সমস্ত ক্লান্তি ও অস্থিরতা মুছে গেছে। অরার নিঃশ্বাসের মৃদু শব্দ, তার প্রতিটা ছোট ছোট নড়াচড়া আর ভেজা চুল, সবকিছুই যেন আরিশের মনে এক অসীম স্নেহের সুর বাজাচ্ছিল। অরা নিজে থেকে বলল, আজ গুড মর্নিং ডার্লিং। বেশ ইমপ্রেস হলো আরিশ, আর মোড়া ভেঙে হাসি মুখে বলল, মর্নিং পাখি। আজ এত জলদি উঠলেন? এমনিতে তো ছুটির দিনে অনেকক্ষণ ঘুমিয়ে থাকেন। এখন কি ছুটির দিন? হানিমুনে এসেছি, ছুটি কাটাতে নয়। বাই দ্য ওয়ে, এদিকে আসো। অরা বাধ্যমের মতো আরিশের দিকে এগুলো। আরিশ ইশারায় বসতে বলল, তাই করলো অরা। পিঠের দিকে তাকাও তো। অরা যখন তার পিঠের দিকে তাকালো, প্রথমে কিছুই বুঝতে পারলো না, কিন্তু কিছুক্ষণ পরেই সব স্পষ্ট হলো। নখের দাগ, ভালোবাসার নিদর্শন, যা সে নিজেই দিয়েছে আরিশকে। লজ্জায় তার গাল লাল হয়ে উঠল, হৃদয়টা যেন বেজে উঠল এক অজানা সুরে। আম সরি, মলম লাগিয়ে দিচ্ছি। উঠতে চাইল অরা, কিন্তু আরিশ তাকে থামিয়ে নিজের কোলে টেনে নিল। ওভাবে সরি বললে তো আমাকে শতবার বলতে হবে বাট। আরিশ আঙ্গুল দিয়ে অরার গলার দিকে নির্দেশ করলো। অরা লজ্জায় চোখ নামিয়ে রাখলো। গতরাতে আরিশ তার শরীরে ভালোবাসার ছোঁয়া এমনভাবে রেখেছে যে স্মৃতিটা এখনও তার ভিতর জ্বলছে। আরিশ এক বিন্দু ছাড় দেয়নি অরাকে। সরি চ্যাপ্টার থাক, এখন গোসল সেরে নিন, ঘুরতে বের হবো তো। অফকোর্স, তুমি রেডি হয়ে নাও, আমি গোসল করে আসছি, বাইরে নাস্তা করে নেব। ঠিক আছে। আরিশ অরার কপালে একটা কোমল চুমু দিল, তারপর বিছানা ছেড়ে উঠে গেল। যেতে যেতে বলল, ব্যাগে সারিয়েছে, ওটাই পরো। বাইরে যাওয়ার সময় বেলেজার সাথে নিয়ে যাবে, ফিরতে দেরি হলে দরকার হবে। ঠিক আছে। মুচকি হেসে বলল অরা। আরিশ যেতেই ব্যাগ থেকে শাড়িটা বের করলো। সে লাল টুকটুকে শাড়ির সাথে ম্যাচিং কালারের ব্লাউজ, শাড়ির সাথে একটা কালো পাঞ্জাবিও আছে। নিজের জন্য পাঞ্জাবি এনেছে ভদ্রলোক। এই বিদেশে এসেও তার দেশীয় পোশাক পরার মন মানসিকতা দেখে অরার বেশ ভালো লাগলো। অরা চটপট রেডি হয়ে নিতে লাগলো। প্রথমে হেয়ার ড্রায়ার নিয়ে চুলগুলো ঝকঝকে শুকিয়ে নিল, তারপর মন দিয়ে শাড়িটা পরলো। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর চোখে কাজল দিয়ে তার সাজ গড়ল পুরোপুরি। অরার সাজগোজের মূল হাতিয়ার ছিল লিপস্টিক আর কাজল, সেই দুটোতেই তার নান্দনিকতা। খোলামেলা চুল আর কানে ঝলমলে একটা দুল, আর কি লাগে। সাজ সম্পূর্ণ করে অরা বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় পা দেওয়া মাত্রই সে চমকে উঠল। সকালের আলোতে সবকিছু এতটাই মোহনীয় লাগছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। বারান্দার রেলিং ঘেঁষে বেয়ে উঠেছে সবুজ লতাপাতা, তার ফাঁকে ফুটে আছে নাম না জানা গোলাপি রঙের ছোট ছোট ফুল, একটা বুনো সৌন্দর্যের মতো। বাড়ির গা ঘেঁষে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা পুরনো ম্যাপেল গাছ, শরতের শেষ আলোয় যার পাতাগুলো ঝলমল করে উঠছে লালচে কমলার হালকা সোনালি রঙে। গাছটার একটা ডাল বারান্দা ছুঁয়ে রয়েছে, ঠিক যেন প্রকৃতি নিজে এসে হাত বাড়িয়ে দিয়েছে। পাতাগুলো এত সুন্দর, এত জীবন্ত, এমনভাবে আলো আর হাওয়ায় দুলছে যেন সময়টাকে আটকে রাখার ইচ্ছা জাগে মনে। আরিশ রুমে এসে দ্রুত সাজগোজ সম্পন্ন করলো। পাঞ্জাবি পরে মৃদু কণ্ঠে অরাকে ডাকলো। বারান্দায় দাঁড়িয়ে থাকা অরা তার ডাক শুনে সাড়া দিল। আরিশও হাসি মুখে বারান্দার দিকে এগিয়ে এলো, চোখে মৃদু উষ্ণতা ছিল। ওয়াও। অরাকে দেখে মুচকি হাসলো আরিশ। অরাও লাজুক হেসে তাকালো তার দিকে। পাঞ্জাবিতে আরিশকে দারুণ লাগছিল। ধীরে ধীরে সে এগিয়ে এলো বারান্দার দিকে। রেলিংয়ের পাশে ছড়িয়ে থাকা লতাপাতার ভেতর থেকে একটা ছোট্ট ফুল ছিঁড়ে নিয়ে অরার কানের পাশে গুজে দিল। তারপর মুগ্ধ চোখে তাকিয়ে বলল, শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে বাট। আপনাকেও পাঞ্জাবিতে দারুণ লাগছে। থ্যাংক ইউ। চলো, খেতে পেয়েছে, পেটে দুধ দৌড়চ্ছে। হেসে বলল আরিশ। হ্যাঁ চলুন, বিকেলে এখানে এসে বসবো কিছুক্ষণ, জায়গাটা কিন্তু দারুণ। হ্যাঁ ঠিক আছে, চলো এখন। ওরা আরিশের হাত ধরে বারান্দা থেকে চলে গেল। নয়না। পরন্ত বিকেল, প্রাইভেট পরে বাড়ি ফিরছিল নয়না। হঠাৎ পেছন থেকে পলাশের চেনা কণ্ঠস্বর ভেসে এলো। থমকে দাঁড়ালো সে। বরাবরের মতোই দৌড়াতে দৌড়াতে তার দিকে ছুটে আসছে পলাশ। জি বলুন।
পলাশ কোমরে হাত রেখে দাঁড়ালো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করতে একটু সময় নিল, তারপর বলল, কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, শুনছি আমি। নয়না, আমি তোমাকে পছন্দ করি, তার চেয়ে বেশি কিছু অনুভব করি। হয়তো এটাকে ভালোবাসা বলে। নয়না মাথা নিচু করে ফেলল। পলাশ মুখে না বললেও নয়না তো আগেই সব বুঝতে পেরেছিল, তাই অবাক হয়নি সে। পলাশ একটু থেমে আবারও বলতে লাগলো, আগামীকাল সকালে খুলনা চলে যাচ্ছি আমি। বাবার ট্রান্সফার হয়ে গেছে। এখন থেকে আমরা খুলনাতেই থাকবো। তবে পড়ালেখার জন্য এইচএসসি পরীক্ষার পর আবার ঢাকায় ফিরবো আমি। আকস্মিক পলাশের চলে যাওয়ার কথা শুনে নয়না কিছুটা হতভম্ব হয়ে গেছে। কি বলবে সেটাও বুঝতে পারছে না। পলাশ নয়নার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখে কিছু একটা শুনতে চায় সে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর মুখ খুলল নয়না। কবে ফিরবেন? দীর্ঘশ্বাস ছাড়ল পলাশ। মুচকি হেসে বলল, 2 বছর পর। অপেক্ষা করতে পারবে না? চমকালো নয়না। অপেক্ষা? সে কি আসলে অপেক্ষা করবে? কিন্তু কেন করবে? পলাশকে কি সেও ভালোবাসে? সংশয়ে রয়েছে নয়না। অপেক্ষা? হ্যাঁ। আমি জানি না পলাশ ভাই। তুমি কি আমাকে পছন্দ করো না? তেমন কিছু নয়, কিন্তু শুধু পছন্দ করলে কেউ কারোর জন্য অপেক্ষা না করে পলাশ ভাই। ভালো লাগার থেকেও বেশি কিছু থাকতে হয়। আমি জানি তুমি অপেক্ষা করবে না, তুমিও বুঝতে পারবে আমার অনুপস্থিতিতে। চুপ করে রইল নয়না। কেন জানি পলাশের প্রস্থানের কথা শুনে তার হৃদয়ে হাহাকার শুরু হয়েছে। হয়তো। আচ্ছা শোনো, যদি কখনো ইচ্ছা করে কল দিও। তোমার তো পার্সোনাল ফোন নেই, তাই আমি নিজ থেকে কল করতে পারবো না। আচ্ছা দেব। বেশ, ভালো থেকো। আর আর আমি ফেরা অবধি এমনই থাক। মাথা নিচু করে ফেলল নয়না। চোখ ছলছল করছে তার। কিন্তু পলাশের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাচ্ছে না। নিজের অনুভূতিকে নিজেই বুঝতে পারছে না মেয়েটা। ঠিক আছে, সাবধানে যাবেন। আর আপনিও ভালো থাকবেন। আচ্ছা, যাচ্ছে এখন। আমার দিকে তাকাও একবার, দেখে রাখি একটু। সহজ সরল আবদার পলাশের। নয়না অন্যদিকে ফিরে চোখ মুছে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সামনে ফিরে তাকালো। এবার পলাশ চোখ মুখ শুকিয়ে গেছে। দেখুন। দেখছি তো। অপেক্ষা করতে পারবে কি না জানো না, কিন্তু আমার যাওয়ার কথা শুনে চোখ ছলছল করছে। মোটেও না, চোখে কি জানি ময়লা পড়েছিল তাই। ও আচ্ছা, দাঁড়াও। পলাশ পকেট থেকে একটা হলদে রঙের খাম আর গোলাপ বের করলো, সাথে ছোট একটা বক্স। নয়না আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। পলাশ এগুলো নয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো রাখো, যদি কখনো আমার কথা খুব মনে পড়ে কিন্তু কথা বলার পরিস্থিতি না থাকে তখন এই চিঠিতে পড়ে নিও। আর বক্সটা বাসায় গিয়ে খুলতে পারো। নয়না জিনিসগুলো হাতে নিল, মাথা নেড়ে সম্মতি দিল। পলাশকে দেওয়ার মতো কিছুই নেই তার কাছে, কিন্তু কিছু না দিতে পারলেও মনটা খচখচ করবে। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল ব্যাগে দুটো চকলেট আছে, চকলেটই দেবে সে। হাসি হাসি মুখে চকলেট দুটো বের করে পলাশের দিকে এগিয়ে দিল নয়না। আমার তরফ থেকে এগুলো রাখুন। তুমি এটা রাখো, আমাকে একটা দাও। নয়না তাই করলো। পলাশের একটা চকলেট দিয়ে অন্যটা নিজের কাছে রাখলো। পলাশ চকলেটটা বুক পকেটে রাখলো, কিন্তু নয়নার মনটা খচখচ করছে এখনো। চকলেট তো রেখে দেওয়া যাবে না। কি হয়েছে, কিছু ভাবছো? নয়না অন্যমনস্ক হয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো পলাশ। আমি কিছু দিতে পারলাম না আপনাকে। তুমি কিছু দিতে চাও? নয়না দ্রুত এদিক ওদিক মাথা নেড়ে হ্যাঁ বলল। পলাশ মুচকি হেসে আশেপাশে নজর বুলিয়ে নিল একবার। তোমার হাতটা আমার বুকের বাম পাশে রাখবে একবার, আমি না হয় তোমার স্পর্শের সাথে নিয়ে গেলাম। পলাশের এমন প্রস্তাবে অবাক হলো নয়নার, সাথে কিঞ্চিত লজ্জাও পেল। তবে ব্যাপারটা দারুণ রোমাঞ্চকর লাগলো নয়নার কাছে। পলাশ নয়নার দিকে তাকিয়ে রইল। কেবল তাকে চুপ করে থাকতে দেখে ফের বলল, দিবে? ঠোঁটের কোণে হাসির রেখা চওড়া হলো পলাশের। নয়না তার কাপা কাপা হাতটা পলাশের বুকের বাম পাশে রাখলো। এবার আবেশে চোখ বন্ধ করে রইল পলাশ। কয়েক সেকেন্ড পর হাত সরিয়ে ফেললো নয়না। আমার হার্ট লক করে ফেললে, ওই পাসওয়ার্ড ছাড়া আর কখনোই এই লক খুলবে না। পলাশ নয়নের হাতের দিকে ইশারা করে কথাটা বলল। নয়না বিস্ময় চোখে পলাশের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কত সুন্দর করে কথা বলছে আজ। দেখা যাবে। জানে মন আসছে। মন দিয়ে পড়াশোনা করবে,
নিজের খেয়াল রাখবে, আর ফোন কিনলে অবশ্যই কল দিবে। জি ঠিক আছে। আসছি। মাথা নাড়ল নয়না। পলাশ তবুও গেল না, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আবারও বলল, নয়না, এবার আসি। আচ্ছা। পলাশ দাঁড়িয়ে রইল। নয়না এবার তার অবস্থা দেখে হেসে ফেলল। প্রেয়সীর হাসি দেখে চোখ বন্ধ করে ফেলে বুকে হাত রাখলো পলাশ। যান এবার, আমারও দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি, টাটা। টাটা। পলাশ ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো, নয়নাও হাঁটতে লাগলো। দুজনের পথ আলাদা হলেও মনের পথটা বোধহয় পাকাপোক্তভাবে এক হয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।